আচ্ছা, কেমন হয় যদি আপনাদের রমজান মাসটাকে আরেকটু সহজ আর আরেকটু মজাদার করে দিই। আজকে আমি ইফতারের জন্য এরকম ৬টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তৈরি করতে মাত্র ১০ মিনিট করে সময় লাগবে। আর খুব বেশি কোনো উপকরণও লাগবে না। একটু আলু, একটু চিকেন, একটু ডিম দিয়ে কিন্তু আপনারা এই মজার মজার ৬টি ইফতার আইটেম তৈরি করে পরিবেশন করতে পারবেন। ঝটপট তৈরি করা যায় এরকম কিছু ইফতার আইটেম শিখে রাখলে কিন্তু আমাদের রমজান মাসটা আসলেই অনেক সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। প্রথমেই তৈরি করব পটেটো চিজি বল। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 3টা সিদ্ধ করা আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আলুটা ঠিকভাবে ম্যাশ হতে চায় না। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা গুঁড়া 1/4 টিস্পুন। আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এইবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়ে করার জন্য, এতে করে সব কিছুর সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশবে। সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাতটাকে একটু ক্লিন করে নিব। আজকের এই পটেটো চিজ বলগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মজারেলা চিজ। মজারেলা চিজগুলোকে আমি এরকম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য চিজও এখানে নিতে পারবেন। পটেটো বলগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, যাতে করে সবগুলো বল একই সাইজের হয়। প্রথমে এই চামচে করে আমি আলুর মিশ্রণটা নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি। এরপর ঠিক মাঝখানে আমি দিয়ে দিব 1 কিউব মজারেলা চিজ। এবার চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এই চিজটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এরপর যতটা সম্ভব মসৃণ করে আমি একটা বলের মতো তৈরি করে নিব। মানে এই বলটার মধ্যে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। আর আলুর পরিমাণটা খুব একটা বেশি নেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। এই বলগুলোর গায়ে কোনো ফাটল থাকলে তেলে ভাজার সময় কিন্তু ফেটে চিজটা বের হয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। সবগুলো বল একই সাইজের করার চেষ্টা করবেন আর একদম মসৃণভাবে করার চেষ্টা করবেন, এতে করে এই পটেটো চিজ বলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। প্রথমে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব একটা পাতলা আবার অনেক বেশি ঘন হবে না, মোটামুটি ঘন টাইপের একটা ব্যাটার হবে। তবে চেষ্টা করবেন এই ব্যাটারটা একটু স্মুথভাবে তৈরি করার, যেন কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন কোটিংয়ের জন্য কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটার ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে। এবার তৈরি করে রাখা আলু চিজের বলটা আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে। পরের কোটিংটা করব আমি ব্রেড ক্রাম্বস দিয়ে। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি গুঁড়া দিয়েও কিন্তু এভাবে কোটিংটা করে নিতে পারেন। এই দুইটা কোটিং ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আলুর ভিতরে চিজ দিয়েছি তাই তেলে ভাজার সময় ফেটে যাওয়ার একটা চান্স থাকে। সবগুলো পটেটো চিজ বল আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি পটেটো চিজ বলগুলো তেলে দিয়ে দিব। কোটিং করার পর এই পটেটো চিজ বলগুলোকে আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন 1 মাসের মতো। পটেটো চিজ বলগুলো ভাজতে একদমই সময় লাগে না, আমার মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। উপর থেকে যখন ক্রিস্পি আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে পটেটো চিজ বলগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিয়েছি। পটেটো চিজ বল কিন্তু গরম গরম খেতে হয়, গরম গরম পরিবেশন করতে হয়,
যেহেতু আমি ভেতরে চিজ দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা আবার জমে যাবে। আর পটেটো চিজ বলের আসল টেস্টই কিন্তু হচ্ছে গরম থাকা অবস্থায়। দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। গরম গরম ক্রিস্পি আর চিজি এই পটেটো চিজ বলগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুধু ছোটরা না, বড়রাও কিন্তু ইফতারে এরকম মজাদার চিজ বলটা অনেক বেশি পছন্দ করে খাবে। দেখতে এত বেশি লোভনীয়, সবাই খেতে চাইবে আর খাওয়ার পর একদম ফিদা হয়ে যাবে। এই রমজানে ইফতারে একবার হলেও এভাবে ক্রিস্পি পটেটো চিজ বলটা ট্রাই করে দেখবেন। মাত্র 2 মিনিটে এরকমই মুচমুচে আলুর চপ, তাও আবার কোনো রকমের আলু সিদ্ধ করার ঝামেলা বা ম্যাশ করার ঝামেলা ছাড়াই। আজকে আমি আপনাদের সাথে মাত্র 2 মিনিটে তৈরি করে নেওয়া যাবে 10 থেকে 15টা আলুর চপ, এরকম একটা রেসিপি শেয়ার করব। এই আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আলুগুলো সিদ্ধ করার কোনো ঝামেলা নেই। কাঁচা আলু দিয়ে আপনারা এই মুচমুচে আলুর চপগুলো তৈরি করে নিতে পারবেন। ভাজার 5 থেকে 6 ঘন্টা পরেও কিন্তু এই আলুর চপগুলো ঠিক এরকমই মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে। আজকের এই সহজ আলুর চপগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আলু। আমি এখানে 2টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোর আমি খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের আলু নিয়েছি, এতে করে একটা আলু দিয়ে অনেকগুলো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে। এবার এই আলুগুলোকে আমি একটু পাতলা করে করে স্লাইস করে নিচ্ছি। তবে একদম পাতলা হবে না। আমি একটা আলুর স্লাইস আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে, এর চেয়ে পাতলা না, আবার এর চেয়ে মোটাও না। আপনারা চাইলে একটা আলু নিতে পারেন, কারণ একটা আলু দিয়ে কিন্তু 10 থেকে 12টার মতো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে। এবার আলুর এই স্লাইসগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। পানিটা শুকানোর জন্য আমি এই আলু স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে। আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের উপরেও নিতে পারেন। এরপর আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ে থাকা পানিগুলোকে আমি একটু মুছে নিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে এই আলু স্লাইসগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিলেও পানিটা ভালোভাবে ঝরে যাবে। এখন চলে যাচ্ছি আমি বেসনের ব্যাটারটা তৈরি করতে। একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। সঙ্গে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এরপর দিয়ে দিব এখানে আমি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়া থাকে, আদা রসুনের পেস্টের পরিবর্তে গুঁড়াটা দিতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার এই সব কিছুকে প্রথমে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে আর এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না। রেগুলার আলুর চপ বেগুনির ব্যাটারের থেকে এই ব্যাটারটা একটু ভারী করতে হবে, কারণ আলু স্লাইসগুলো আমরা করেছি একদমই পাতলা। বেসনের এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা একটু ঘন করেই আমি তৈরি করেছি। এই আলুর চপগুলো 4 থেকে 5 ঘন্টা ধরে ক্রিস্পি থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গরম তেল। তেলটাকে একটু গরম করে এই ব্যাটারের মধ্যে দিলে আলুর চপগুলো ঠিক যেরকমই ফুলবে সেরকমই ক্রিস্পি হবে। আর বেশ অনেক ঘন্টা ধরে আলুর চপগুলো ঠিক একই রকমের ক্রিস্পি থাকবে। ব্যাটারের সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আলুর চপ তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা একদমই রেডি। এবার একটা করে আলু স্লাইস নিব আর এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে 2 পাশ ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর এগুলোকে গরম তেলের মধ্যে আমি ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একটা একটা করে আমি এই আলুর চপগুলো দিয়ে দিব এখানে। তেলটা ভালোভাবে গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সবগুলো আলুর চপ ঠিক এইভাবেই ফুলে উঠবে। এক পাশ থেকে আলুর চপটা ভাজা হয়ে গেলে এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। যদি এই আলুর চপগুলোকে আপনারা একটু বেশি ক্রিস্পি করতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন, অথবা নিজের পছন্দ মতো সুন্দর কালার হয়ে আসলেই আলুর চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা যখন এই আলুর চপগুলো তৈরি করবেন তখন দেখতে পারবেন মাত্র 2 মিনিটে কতগুলো আলুর চপ একই সঙ্গে তৈরি করে নেওয়া যায়।
এবার আমি কয়েকটা আলুর চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে, ধরতেই কিন্তু মুচমুচিয়ে ভেঙে যাচ্ছে। আমার খাওয়া আর তৈরি করা সবচেয়ে সহজ আর মজাদার আলুর চপ হচ্ছে এই আলুর চপগুলো। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনারা প্রতিদিন এভাবেই তৈরি করবেন। ইফতারের জন্য মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি মুচমুচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। আজকের এই ডিমের চপগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ডিমকে আমি 4 ভাগে কেটে নিব। আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। 4 ভাগে কেটে নিলে ডিমের চপগুলো একটু ছোট হবে, তবে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর তৈরি করব আমি বেসনের ব্যাটারটা। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, অথবা আপনারা এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চিমটির মতো দিয়ে দিব হলুদ গুঁড়া। চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা একটু বেশি ভালো আসে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। আদা রসুনের গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে চাইলে সামান্য করে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব কিছুকে আমি প্রথমে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেসনের সঙ্গে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে ফেলবো না, অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এতে করে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমরা বাসায় আলুর চপ আর বেগুনি তৈরি করার সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক যেরকম রাখি, এই ব্যাটারটা কিন্তু একটু ভারী রাখতে হবে। বেসনের এই ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা করে ডিমের পিস নিব আর এই বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব। যেহেতু এই ডিমের চপগুলোর মধ্যে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, তাই এভাবে একটু কোটিংটাকে ভালোভাবে করে নিতে হবে। কোনো অংশ যেন খালি না থাকে, চারপাশ থেকে খুব ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিম চপগুলো এখানে দিয়ে দিব একে একে। 2 পাশ থেকে অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল 10 মিনিটে তৈরি মুচমুচে ক্রিসপি ডিম চপ। এই চপগুলো দেখতে একদম পারফেক্ট না হলেও খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হাতে যদি একদমই সময় না থাকে, ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনারা চাইলে এই ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন। ইফতারের জন্য যদি ঝটপট মজাদার ক্রিসপি আর একই সঙ্গে তৈরি করা সহজ এমন কিছু খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। রমজান স্পেশাল মাত্র 10 মিনিটে আজকে আমি তৈরি করে দেখাবো একটা চিকেন স্ন্যাক্স। ঘরে থাকা অল্প কিছু উপকরণে আর হাতে যদি অল্প সময় থাকে তাও কিন্তু আপনারা এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন। উপরের আলুগুলো থাকবে একদমই ক্রিস্পি আর চিকেনটা থাকবে জুসি। এই স্ন্যাক্সগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আজকের এই চিকেন স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে মুরগির বুকের মাংস। আমি এখানে 200 গ্রাম মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে। এরপর এখানে দিয়ে দিব আমি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। এবার মশলার সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে মশলা মাখানো এই চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রাখলে চিকেনগুলো অনেক বেশি সফট আর জুসি থাকবে। ভালোভাবে চিকেনগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
এবার এখানে নিয়ে নিয়েছি আমি 2টা কাঁচা আলু। এই আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য আমাদেরকে মিডিয়াম সাইজের আলু নিতে হবে, ছোটও না আবার বেশি বড়ও না। এবার এই 2টা আলুকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা আলু স্লাইস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আলুর থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি একদম পাতলা হবে না, আবার ভারীও কিন্তু করা যাবে না। এইভাবে আমি আলুগুলোকে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এরপর এই আলুগুলোকে আমি নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আলু থেকে সমস্ত পানি ঝরে যাওয়ার জন্য আমি একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি এই আলুগুলোকে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার এই পানির সঙ্গে কর্নফ্লাওয়ারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস না থাকে। আলুর মধ্যে চিকেনগুলোকে আটকানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু টুথপিকগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে ভাজার সময় এই টুথপিকগুলো পুড়ে যাবে না। এবার যেটা করতে হবে, একটা করে আলুর স্লাইস নিতে হবে। প্রথমে এই কর্নফ্লাওয়ার মেশানো পানির মধ্যে এই আলুর স্লাইসটাকে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে। এবার মশলা মাখানো চিকেনের টুকরো থেকে আমি 1 টুকরো চিকেন নিয়ে নিয়েছি। আলু স্লাইসটাকে একটু বাঁকা করে ধরে চিকেনের টুকরোটাকে আমি মাঝখানে রেখেছি। এরপর একটা টুথপিকের সাহায্যে আলু আর চিকেনটাকে আমি একসঙ্গে গেঁথে নিয়েছি। ভালোভাবে গেঁথে নিতে হবে, না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে আসতে পারে। তেলে ভাজার আগে সবগুলো চিকেন আর আলুকে আমি এভাবে টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। সবগুলো আলু আর চিকেন এভাবে টুথপিকে গেঁথে নেওয়ার পর এবার চলে যাচ্ছি এগুলো ভাজতে। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার একে একে স্ন্যাক্সগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। একদমই ক্রিস্পি করে চিকেন বাটারফ্লাইগুলোকে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে আলুটাকে ভিজানোর জন্য কিন্তু এই আলুটা অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। চিকেনগুলো এখন অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে একে একে এই চিকেন বাটারফ্লাইগুলোকে আমি তুলে নিব। চিকেন বাটারফ্লাই, চিকেন স্ন্যাক্স বা চিকেন পটেটো স্ন্যাক্স যেটাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যেমনটা বলেছিলাম, উপরের আলুগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতরের চিকেনটা হয়েছে একদমই জুসি আর সফট। এগুলো দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। ইফতারের জন্য এত মজাদার আর এত সহজ আর কোনো স্ন্যাক্স হতেই পারে না। ডিম, পেঁয়াজ আর বেসন দিয়ে তৈরি করব ডিমের চপ বা ডিমের পাকোড়া বলতে পারেন। ইফতারের ঠিক 10 মিনিট আগে চাইলেও কিন্তু আপনারা এই ডিমের চপ বা ডিমের পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। সারাদিন রোজা রাখার পর আমরা চাই ইফতারে একদমই ঝটপট কিছু তৈরি করতে, তাই আমার মনে হয় আজকের এই রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে। এখানে আমি 3টা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। একটা সিদ্ধ করা ডিম থেকে 4টা পাকোড়া তৈরি করা যাবে, তাই আপনারা চাইলে 2টাও নিতে পারেন। আমি একটা ডিমকে 4 ভাগে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগে কেটে নিতে পারেন। আবার চাইলে না কেটে একটা ডিম দিয়ে একটা করে পাকোড়া তৈরি করে নিতে পারবেন। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর এখানে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ফ্লেভারের জন্য এখানে আপনারা পুদিনা পাতা কুচিও দিতে পারবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা প্রয়োজন মতো। এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে এই সব কিছুকে যদি একসঙ্গে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো একদমই সফট হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু এখন একদমই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ বেসন। পাকোড়াগুলোকে আরো ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দিলে কি হবে, এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে আর অনেকটা সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমি আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ মাখিয়ে নিলেই দেখতে পারবেন পেঁয়াজ থেকে কিছুটা পানি ছড়াবে আর ওই পানিতেই কিন্তু এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।
তাও যদি আপনাদের কাছে মনে হয় এগুলো একটু ড্রাই হয়ে আছে, তাহলে চাইলে এখানে 1 থেকে 2 টেবিল চামচ পানি দেওয়া যেতে পারে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পাকোড়াগুলোকে তৈরি করে নিব। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেসনের মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে কেটে রাখা ডিমগুলো থেকে 1 টুকরো ডিম দিয়ে দিব আমি এই মাঝখানে। এরপর চারপাশ থেকে এনে মুখটাকে বন্ধ করে দিয়ে আমি পাকোড়ার শেপ করে নিব একটু লম্বা করে, যেন দেখতে ডিমের চপ বা ডিমের পাকোড়ার মতো লাগে ওইভাবেই তৈরি করব। সবগুলো পাকোড়া আমি এভাবে তৈরি করার পর এবার আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর গরম তেলে একে একে আমি এই ডিমের পাকোড়া বা ডিমের চপগুলো দিয়ে দিব। এই পাকোড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভাজার জন্য চুলার হিটটা একদম বাড়িয়ে রাখতে হবে, আর তেলটা একদম গরম হওয়ার পরেই কিন্তু এগুলো দিতে হবে। উপরের লেয়ারটা যেহেতু পেঁয়াজের আর ভিতরে ডিমটা সিদ্ধ করা, তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এরপর যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। বাস তৈরি হয়ে গেল সব মিলিয়ে মাত্র 10 মিনিটে আমাদের মজাদার ক্রিস্পি ডিম পেঁয়াজের পাকোড়া। এই পাকোড়াগুলোর আসল স্বাদ পাওয়ার জন্য এগুলো খেতে হবে একদমই গরম গরম। শুধুমাত্র আলু দিয়ে ইফতারের জন্য এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। সারাদিন পরেও কিন্তু থাকবে এই পাকোড়াগুলো এইরকমই মুচমুচে। আজকের এই আলু পাকোড়াগুলো করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে একটা পিলার দিয়ে আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি এরকম একটু লম্বা লম্বা কুচি করে নিয়েছি, একদম চিকন করে। আমি কিন্তু কোনো গ্রেটারে গ্রেট করে নিইনি। চেষ্টা করবেন গ্রেটারে না করে নাইফ বা বটি দিয়ে এই আলুগুলোকে এভাবে কুচি করে নিতে। এতে করে আলুর এই পাকোড়াগুলো ঠিক এরকম ক্রিস্পি হবে। এরপর নর্মাল পানি দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুর কুচিগুলোকে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে করে আমি 3 থেকে 4 বারের মতো পানি পরিবর্তন করে এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। এরপর এক্সট্রা যে পানিটা সেটা একটু নিংড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু একটা স্ট্রেনারে রেখে দিতে পারেন পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এরপর এখানে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 টিস্পুন লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। বাস এই অল্প উপকরণেই কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হবে। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিতে পারেন। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে আলুটা একটু সফট হবে। তবে খেয়াল রাখতে হবে আলু থেকে যেন অতিরিক্ত পানি না ছড়ায়। অনেক বেশি সময় ধরে মাখালে কিন্তু এই আলুগুলো থেকে পানি ছড়াবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়া। আবারও সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তবে এবার কিন্তু আলতো হাতে মিশাতে হবে, বেশি প্রেস করে করে মেশানো যাবে না। বেশি প্রেস করে মিশালে কিন্তু আলু থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আলুতে মশলা আর সব কিছু মাখানোর পর এই আলুটাকে বেশি সময়ের জন্য রাখা যাবে না। যত দ্রুত সম্ভব পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। তবে এখানেও কিন্তু খুব বেশি চেপে চেপে করা যাবে না, একটু আলতো হাতে করতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি বেশ কিছু পাকোড়া এখানে দিয়ে দিব। পাকোড়াগুলোকে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে আমি 2 মিনিটের মতো এগুলোকে এভাবে ছেড়ে দিব কিছুটা শক্ত হয়ে আসার জন্য। চুলার হিটটা কমিয়ে রাখা যাবে না, চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। কম হিটে এগুলো ভাজতে গেলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই কিন্তু এই পাকোড়াগুলো ক্রিস্পি হওয়া শুরু করবে। আর তখন এপাশ ওপাশ 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি একটা স্ট্রেনারে করে তেল ঝরিয়ে এই পাকোড়াগুলোকে তুলে নিব।
আর আমার মনে হয় এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই পাকোড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে আমার মনে হয় আজকের রেসিপিটি তাদের খুবই পছন্দ হবে। আলু দিয়ে আমরা অনেকভাবে পাকোড়া তৈরি করে থাকি, তবে আমার কাছে এই পাকোড়াটা হচ্ছে একদমই বেস্ট। যেমনটা বলেছিলাম একদমই সহজ, ঝটপট আর অনেক বেশি মজা করে আজকে কিছু ইফতার আইটেম আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।